আইএলটিএস রাইটিং নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট একটু হতাশ। কিন্তু আমি বরাবর বলি যে আইএলটিএস এর 4টা মডিউলের মধ্যে সবচেয়ে সহজে 6.5 অর্জন করা যায় একটা মাত্র মডিউল, সেটা হচ্ছে রাইটিং। নাও লেট মি এক্সপ্লেইন হোয়াই। আমাকে প্রথমে জানতে হবে যে রাইটিং টাস্কে যে আমি মার্কস কম পাই বা রাইটিং এ যে আমি মার্কস পাবো, মানদণ্ডটা কি, মানে কিসের উপর আমাকে মার্কসটা দিবে। আমাদের বেশিরভাগ স্টুডেন্টে আমি যদি বাস্তবতা তুলে ধরি, যদি বাস্তবতা তুলে ধরলে সমস্যা, কারণ এখন তো আর মানুষ বাস্তবে বিশ্বাসী না। বেশিরভাগ স্টুডেন্টে তার মাথায় এইটা প্রবেশ করায় যে আমাকে একটা টেমপ্লেট ফলো করতে হবে, অমুক চ্যানেল থেকে, অমুক স্যারের কাছ থেকে, অমুক বইয়ের কাছ থেকে। এই যে কথাগুলো আমি রিপিটেডলি বারবার বলি যে এই জিনিসগুলোই স্টুডেন্টের রাইটিং এ স্কোর নষ্ট করে। আপনি যখন হাই স্কুল কলেজের লেখা লিখেছেন তো বিভিন্ন বিষয় আমাদেরকে প্যারাগ্রাফ লিখতে হয়েছে, এসে লিখতে হয়েছে, অনেক সময় ডায়লগ লিখতে হয়েছে তো হাই স্কুল কলেজের যে লেখাটা আপনি লিখেছেন ওইখানে 10-এর মধ্যে 5-6 আপনি পেয়েছেন, মিনিমাম তো 5-6 পেয়েছেন। এখন ওই যে নলেজটা সেটা আপনি এখন নিয়ে আসেন এখানে, আর এই নলেজটার সাথে ক্যামব্রিজ আপনাকে যে গাইডলাইনটা দিয়েছে সেই গাইডলাইনটা একটু অ্যাড করে নেন, দেখবেন আপনার এই 10-এর মধ্যে যেটা আপনি 6 পাইতেন সেটা 8-এ চলে যেতে পারে। অর্থাৎ আইএলটিএসে 9-এর মধ্যে 6.5 পাওয়াটা সহজ। তাহলে আমি টেমপ্লেট কেন, আরেকজনের মুখস্থ টেমপ্লেট আমি কেন শিখবো? আমি ন্যাচারাল, এটা রিমোট কন্ট্রোলার, এটাকে রিমোট কন্ট্রোলারই বলতে হবে। এখন টেমপ্লেট শিখে এটা নিয়ে আমি বক্তব্য দিব, কেন বক্তব্য দিব? এটা নিয়ে, এটা সম্পর্কে আমার ধারণা নিয়ে নিতে হচ্ছে। এটা কি, এটা শেপ কিরকম, কালার কিরকম, কাজ কিভাবে করে, এই ফাংশনটা জানলে তো আমার হচ্ছে। আমার সামনে একটা ল্যাপটপ আছে, সো ল্যাপটপ নিয়ে আমি যদি 250 ওয়ার্ডের এসে লিখতে চাই, আমাকে এত টেমপ্লেট মুখস্থ করতে হবে কেন? আমি ল্যাপটপের যে কার্যকলাপ, তার কিছু হিস্ট্রি, এগুলো জানলেই তো আমার হয়ে যাচ্ছে। কিভাবে লিখতে হবে এটা আপনাকে আমি বলে দিব কেন? কিভাবে লিখতে হবে এটা ক্যামব্রিজ বলে দিয়েছে, এই আইএলটিএস এর মালিক যে সে বলে দিয়েছে। এখন তুমি কোথাকার কোন আরএফএল এর কাছে যাওয়ার দরকার নেই, এই আরএফএল এর কাছে যাওয়ার পরেই তো বেজালটা লাগে। দেখা গেল আমি শিখাইলাম একভাবে, আরেকজন শিখাইলো আরেকভাবে, এখন মক টেস্টের যে কাহিনীটা আমি সংক্ষিপ্ত বলে নিচ্ছি সব। মক টেস্টের বেলা যে ঘটনাটা ঘটে, এক প্রতিষ্ঠানের টিচারের লেখা আরেক প্রতিষ্ঠানের দিকে মক টেস্ট দিলে মার্কস কমায় দেয়, আবার ফাইনাল পরীক্ষা দেখা যায় সে ভালো মার্কস পায়। আবার নিজের স্টুডেন্টকে বেশি মার্কস দিয়ে লুপ দেখায়, পরীক্ষার হলে গিয়ে দেখা যায় সে মার্কস কম পায়। তাহলে এই বায়াসনেসটা কিসের জন্য? পক্ষপাত হওয়ার কারণটা কি? পরীক্ষার মালিক তো ক্যামব্রিজই তো বলে দিয়েছে আমাকে যে এই 4টা গাইডলাইন, এই 4টা বিষয় এখানে লেখা আছে, স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে না? আপনি মার্কস পাইতে হলে এই 4টা বিষয় এবং প্রত্যেকটা বিষয়ে 25% মার্কস। টাস্ক অ্যাচিভমেন্ট, কোহেশন, কোহেরেন্স, ভোকাবুলারি বা লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। এখন আমি আপনাদেরকে অতি স্বল্প এই জিনিসগুলো বুঝাই বলি। এই জিনিসগুলো মাথায় রাখলে তো আপনার হয়ে যাচ্ছে। এগুলোর বাইরেও কিছু পরামর্শ আছে, আমি দিয়ে দিচ্ছি। রাইটিং এ আপনাকে মার্কস দিবে 4টা প্রধান বিষয়ের উপর, এবং প্রত্যেকটা বিষয়ের উপর আপনাকে 25% মার্কস দিবে, অর্থাৎ 2.25। 9-এর মধ্যে 25% মানে কি? 2.25। টাস্ক অ্যাচিভমেন্টে 2.25, কোহেশন কোহেরেন্সে 2.25, ভোকাবুলারিতে 2.25, গ্রামারে 2.25। এটা আমি আজ থেকে 7 বছর ধরে সেম কথাগুলো বলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্টরা অন্তত রাইটিং এ সফল। সার্টিফিকেট এখানেও একটা আছে, এই যে এখানেও একটা আছে, এই যে রাখছি স্যার, এই দেখেন সার্টিফিকেট। প্রত্যেকের দেখা যায় যে আর কিছুতে খারাপ হোক, রাইটিং এ সবাই স্কোর ভালো। কেন? কারণ সে তো আমার এখানে স্টাডি করলে আমার কাছে তো লেখা জমা দিবে, সে যেখান থেকে পড়ুক কোনো সমস্যা নেই, যে কোনো স্যার ফলো করুক, আমার আপত্তি নেই। আমি কখনো কোনো স্যার প্রতিষ্ঠান দেখে আমি মার্কস কাটি না, সম্ভব না, এটা অন্যায়। দেখি যে বেসিক কোনো মিস্টেক, সে মুখস্থ কিছু বসাইতে গিয়ে সে মিস্টেক করলো কিনা। এখন একটু পরে আসতেছি প্রমাণে। টাস্ক অ্যাচিভমেন্ট, কোহেশন কোহেরেন্স, ভোকাবুলারি এন্ড গ্রামার, এই জিনিসগুলোর ব্যাখ্যা জানলেই তো আমার হচ্ছে। টাস্ক অ্যাচিভমেন্টটা কি? টাস্ক অ্যাচিভমেন্টটা হচ্ছে কি, আপনাকে যে বলেছে টাস্ক 2 তে 250 ওয়ার্ড লেখার জন্য, টাস্ক 1 এ 150 ওয়ার্ড লেখার জন্য, এগুলো লিখবেন। প্রসঙ্গ ঠিক রাখবেন, প্রসঙ্গের বাইরে যাবেন, এই 2টা শর্ত ফিল আপ করলে হয়ে যাবে। 250 ওয়ার্ড এবং প্রসঙ্গ ঠিক রেখে লেখেন। শুধুমাত্র এই 200 ওয়ার্ড যদি আপনি মানে এই 2টা শর্ত ফিল আপ করেন, তাহলে প্রথমেই আপনি 5.5 এর যোগ্য, আপনার বাকিগুলো বাদ দিয়ে দিলাম আমি। না চিন্তা করেন,
কোন স্টুডেন্ট যদি প্রসঙ্গ ঠিক রেখে 250 ওয়ার্ড লেখে, আমি চোখ মুজে বলে দিলাম এই স্টুডেন্ট অন্তত সে কত পাবে, 5.5। আমি অসংখ্য স্টুডেন্ট দেখাইতে পারবো যাদের খাতা হয়তো বা খুঁজলে পাইতে পারি যে তাদের লেখা এত বিট করে বোঝা যায় না। 1 2 নম্বর হচ্ছে গ্রামাটিক্যাল মিস্টেকে ভরা, স্পেলিং মিস্টেকে ভরা, অ্যাডভান্স ভোকাবুলারি নাই, গ্রামাটিক্যাল রেঞ্জ নাই, তাও 5.5 দিছে। নাও এখন আপনি আমাকে গালি দেন, মক টেস্টে 3ই দিবে না, সে 5.5 6 পাইলো কিভাবে? বিকজ বিষয়ভিত্তিক নলেজ তার আছে। প্রশ্ন করেছে যে গ্রুপ দলগত খেলা আর একক খেলার মধ্যে কোনটা বেশি ভালো, আর কি দুই গ্রুপে দুই কথা বলতেছে। সে লজিক খাটিয়ে খুব সুন্দর করে উপস্থাপন করেছে, গ্রামার ভুল, বানান ভুল আছে, কিন্তু তার লজিক গুলো প্রাসঙ্গিক এবং 250 ওয়ার্ড ফিল আপ করে দিয়ে আসছে। 5.5 নিচে তাকে দিবেই না, আমি ওয়ারেন্টি দিলাম এখানে, আমি এটা বলে দিলাম এখন। আজকে তো প্রথম বলতেছি, এটা তো রেগুলার বলে আসছে। শুধুমাত্র স্পেলিং দেখে, এটা হাই স্কুলের খাতা না তো, হাই স্কুলে তো স্যাররা বেশি দেখে কি স্পেলিং কয়েকটা মিস্টেক, মার্কস কাটা। প্রসঙ্গ পুরোপুরি ঠিক আছে কিনা এটা দেখা নেই। টাস্ক অ্যাচিভমেন্টের বিষয়টা হচ্ছে কি, প্রসঙ্গ ঠিক রাখবেন, 250 ওয়ার্ড লিখবেন, আইডিয়া দিয়ে আইডিয়াগুলো ব্যাখ্যা দিবেন, আইডিয়াগুলোকে ব্যাখ্যা দিবেন। ওইগুলো আমি নাই বললাম, শুধুমাত্র 2 শর্ত মনে রাখবেন, 250 ওয়ার্ড প্লাস প্রসঙ্গ ঠিক রাখতে হবে, প্রসঙ্গের বাইরে লেখা যাবে না। এখন বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু প্রসঙ্গের বাইরে গিয়ে লেখে, এইটা তারা জানেই না, বুঝে না, তাদের অজান থেকে তারা, আমি আপনাদেরকে খাতা দেখাইলে বুঝতে পারবেন, সে মনে করছে প্রাসঙ্গিক লিখতেছে, আসলে প্রসঙ্গের বাইরে গিয়ে সে লিখতেছে। কোহেশন এবং কোহেরেন্স নামে মনে হয় না জানি আলবার্ট আইনস্টাইন, হিটলার এরকম কঠিন মনে হচ্ছে। কোহেশন কোহেরেন্সটা হচ্ছে কি সবচেয়ে সহজ, যেটাতে মাগনা স্টুডেন্ট মার্কস পায়। কিভাবে? ওই যে 4টা প্যারাগ্রাফ লেখে, ইন্ট্রোডাকশন, কনক্লুশন, মাঝখানে 2টা বডি প্যারাগ্রাফ, তারপর ফার্স্ট অফ অল, অন দা আদার হ্যান্ড, এই যে কানেক্টরগুলো দিয়ে অটোমেটিকলি সে কোহেশন কোহেরেন্সে মার্কস পেয়ে যায়। কোহেশন কোহেরেন্স মানে হচ্ছে কি আপনার লেখাটা কতটুকু ধারাবাহিক, অর্গানাইজড, যেটা হাই স্কুল কলেজে মার্কিং এ গুরুত্বপূর্ণ ছিল না। ওইখান থেকে এক লাইন, ওইখান থেকে একটা গরু, একটা গৃহপালিত প্রাণী, আমি গরু পছন্দ করি, গরু গুতা মারে, মন ভালো না থাকলে গরুর সাথে কথা বলি, শেষ হয়ে গেছে। কিন্তু আইএলস এটা হবে না, আইএলস হচ্ছে কি ধারাবাহিক থাকতে হবে। আপনাকে একটা লাইন দেওয়ার পর লাইনটাকে ব্যাখ্যা দিয়ে সুন্দর করে বুঝাতে হবে। যেমন আপনি বললেন যে সিঙ্গল খেলার নিরাপত্তা বেশি, কিভাবে আপনি ব্যাখ্যা দিবেন? এভাবে যে একলা খেলাইলে ওই সংঘর্ষ বা ধংঘর্ষ যেটা বলে, এটা হওয়ার সম্ভাবনা নাই। উদাহরণ হিসেবে আপনি বলবেন ফুটবলে ইনজুরি বেশি হয়, দাবা খেলাতে ইনজুরি কম হয়, এই তো ব্যাখ্যাটা সুন্দর করে হয়ে গেল। ভোকাবুলারি সেকশনে আসেন। এখন ভোকাবুলারি নাম শুনলে আপনি যে 250 ওয়ার্ড দিচ্ছেন প্রত্যেকটি তো ভোকাবুলারি, তো তাহলে তো আপনাকে এমনি মার্কস দেওয়ার কথা না। এখানে স্পেলিং দেখবে, স্পেলিং এর আপনাদেরকে একটা ভয়ঙ্কর একটা ইনফরমেশন দিই। আমার একজন স্টুডেন্ট, তাকে মার্কস 3 দেওয়া হয়েছে রাইটিং এ, তো আমি বললাম তোমাকে তো 5.5 এর নিচে কেউ দেওয়ার কথা না। ইভেন ফাইনাল পরীক্ষায় তোমাকে যদি 5.5 এর নিচে দেয়, তাহলে আমি নিজেই আইএলটিএস রাইটিং করাবো না। এখন ফাইনাল পরীক্ষায় মেয়েটা 5.5 পেয়েছে রাইটিং এ, তার দরকার ওইরকম, তার লেভেলটা ওইরকমই। আরেকজনকে আবার 4 দিয়েছে, সে 6 পেয়েছে। যাই হোক, ওরকম যাচ্ছি না, তার মিস্টেক ছিল, তার শুধু স্পেলিং মিস্টেক হয়েছে। তো আমি বললাম মার্কিং যারা করে কি, মানে গাজা টেনে কি মার্কিং করে নাকি, মক টেস্ট যারা দেয়, মানে যারা পরীক্ষা নিচ্ছে, স্পেলিং মিস্টেকে মার্কস কত পার্সেন্ট এটা তো জানতে হবে আমাকে। 25%, তাহলে 75% মার্ক তো স্টুডেন্ট পেয়ে গেল, কারণ তার শুধুমাত্র ভুল কি, স্পেলিং। আপনি নিজেই বলতেছেন শুধু ভুল কোন জায়গায়, স্পেলিং। তাহলে স্পেলিং এ তো মিস্টেক হলে তো এখানে তো 25% পাওয়ার কথা, আমার এখানে তো 25%, এখানে 25% পাওয়ার কথা। শুধুমাত্র ভোকাবুলারি, তাও ভোকাবুলারিতে স্পেলিং মিস্টেক হলে ভোকাবুলারিতে 25% পুরো কাটবে না। স্পেলিং ছাড়াও তো আরো কিছু এখানে বিষয় আছে, অ্যাডভান্স ভোকাবুলারি আছে, কলোকেশন আছে, বিষয়ভিত্তিক ওয়ার্ড আছে। তার মানে ভোকাবুলারি সেকশনে ভালো করতে হলে আমাকে কি করতে হবে? স্পেলিং ঠিক রাখতে হবে 1 নম্বর। 2 নম্বরটা হচ্ছে কি, আমাকে বিষয়ভিত্তিক শব্দ, বিজনেস নিয়ে কথা হলে বিজনেস নিয়ে লিখবেন, ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা হলে ক্লাইমেট রিলেটেড কথা বলবেন, এনভায়রনমেন্ট নিয়ে কথা বলে এনভায়রনমেন্ট রিলেটেড ওয়ার্ড আপনাদের বইতে কিন্তু, স্পিকিং বইতে কিন্তু আছে না? আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি গ্রামার। এখন গ্রামারের 2টা বিষয় আছে, একটা হচ্ছে গ্রামার কারেক্ট হইতে হবে। হাই স্কুল কলেজে যখন লেখছেন, গ্রামারে শুধুমাত্র স্যার দেখছে কারেক্ট কিনা, গ্রামারে স্যারে দেখে নাই যে আপনি কত ধরনের গ্রামার ইউজ করেছেন, আপনি কমপ্লেক্স দিয়েছেন না, আপনি কন্ডিশনাল দিয়েছেন কিনা, প্যাসিভ ভয়েস দিয়েছেন কিনা, এগুলো স্যার কখনো দেখবে না। ডিফারেন্সটা দেখছেন এখন ক্যামব্রিজ আইএলটিএস আর নর্মাল রাইটিং এর মধ্যে? নর্মাল রাইটিং এ স্পেলিং এন্ড গ্রামার এই 2টা যদি ঠিক থাকে, আপনাকে স্যার মার্কস দিয়ে দিবে, হাই স্কুল কলেজে দিয়েছে। কিন্তু আইএলটিএস কি করেছে, প্রসঙ্গের বাইরে যেতে পারবেন না, 250 ওয়ার্ড ফিক্স থাকতে হবে। তারপর হচ্ছে কি আপনাকে কি করতে হবে,
গ্রামার ইউজ করবেন, তবে গ্রামারটা কারেক্ট হওয়ার পাশাপাশি রেঞ্জও বেশি হতে হবে। অর্থাৎ মেহমান যখন আপনার বাড়িতে বেড়াতে আসবে তাকে তরকারি দিতে হবে সুস্বাদু, প্লাস হচ্ছে কি এটা আইটেমের পরিমাণ বেশি হতে হবে। শুধু মজা হলেও হবে না, শুধু আইটেম বেশি হলেও হবে না, দুটোই কারেক্ট থাকতে হবে। এখন গ্রামার কি প্রচুর পড়তে হবে? আমি তো বলে দিয়েছি 5টা গ্রামার, ইফ, সো দ্যাট, নট অনলি বাট অলসো, অলদো, প্যাসিভ, 5টা গ্রামার। 5টা গ্রামার ভালো করে স্ট্রং করতে হলে 7 দিন লাগে। অ্যাপ্লাই কিভাবে করবেন আপনাদের রাইটিং এর বইতে দেওয়া আছে। এখন চোখ বুঝে চিন্তা করেন রাইটিংটা কেন কঠিন হলো? রাইটিং কঠিন একটা কারণেই হবে, আপনার একটা জিনিস আপনার দুর্বল থাকবে, সেটা হচ্ছে আইডিয়া। পৃথিবীতে কোনো টিচার নাই, কোনো টিচার ওয়ারেন্টি বলতে পারবে না স্টুডেন্টদের আইডিয়া সে ওই মানে ওয়ারেন্টি দিয়ে বলতে পারবে না যে আইডিয়া সে ডেভেলপ করে দিতে পারবে, সম্ভবই না। আমি বললাম, আমি যে লার্নার বললাম, আমি টিচার বাদ দেন, আমি নিজে তো লার্নার, আমি তো শিখি। তো আপনাদের যে রাইটিং এ এত বড় রাইটিং এর বই যে আনসার গুলো কই থেকে আনছি? আমি নিজে ক্লাসে লেখছি, এটা আদিকে তো আছে, সে তো অনলাইনে স্টুডেন্ট ছিল। আমি লিখেছি, এই বই পাবলিশ হওয়ার পরে যতটা বইয়ের মধ্যে 180টা স্যাম্পল আনসার আছে। চিন্তা করেন 180টা স্যাম্পল আনসার আমি কোথায় লিখছি? ক্লাসের মধ্যে লাইভ। এই যে আপনাদের কদিন পরে কালকে থেকে রাইটিং শুরু না, আবার লিখবো প্রত্যেকবার নতুন নতুন প্রশ্ন। তা আমার নলেজ বাড়বে না আপনার নলেজ বাড়বে? বলেন। আপনি তো রাইটিং লিখেন না, অনেকে আছে রাইটিং লিখে না, বলতে বলতে লিখে না, স্যাম্পল আনসার পড়েই না, ডেভেলপমেন্ট করবেন কিভাবে আপনি? নলেজ এমন একটা জিনিস, ইংলিশ কোন নলেজ না, ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, লিঙ্গুইস্টিক স্কিল, এটা কোনো নলেজ না। সো যদি আপনি দেখেন আপনি গ্রামার শিখে ফেলতে পারবেন 7 দিনে। ভোকাবুলারি আমি আপনাদেরকে সিলেক্ট করে দিয়ে দিয়েছি, বেছে বেছে দিয়ে দিয়েছি। ফার্স্ট পেজে 70টা দিছি না, এই 70টা দিয়ে আপনি কিয়ামতের আগ পর্যন্ত আপনি অ্যাডভান্স ভোকাবুলারি যে সেকশনটা ফিল আপ করে দিতে পারবেন। এক্সামিনার আপনার কাছ থেকে যে অ্যাডভান্স ভোকাবুলারি চাচ্ছে, ভাইয়া ইম্পর্টেন্ট না, তুমি ক্রুশাল দাও, হার্মফুল দিও না, ডেট্রিমেন্টাল দাও, অ্যাডভান্টেজ না দিয়ে দাও, কনভিনিয়েন্স দেও, এগুলো তো আমি দিয়ে দিয়েছি আপনাকে, এগুলো আপনি কিয়ামতের আগ পর্যন্ত ইউজ করেন। তারপরে বুঝা গেল ভোকাবুলারি সেকশন চাইলে ডেভেলপ করতে পারবো রাইটিং স্পিকিং এর জন্য, আবার গ্রামারটাও পারবো। তাহলে পারবেন না কোনটা? সেটা হচ্ছে কি আইডিয়া। আইডিয়ার জন্য আপনাকে স্টাডি করতেই হবে, এটা কখনো এমনি মুখ বন্ধ করে রাখলে হবে না, করার কিচ্ছু নাই। বললাম না, কারো যদি বিষয়ভিত্তিক নলেজ থাকে, আচ্ছা একজন আইএলটিএস স্টুডেন্ট, সে তো কিছু পড়ালেখা করে তো পরীক্ষা দিবে না, কিছু তো পারে সে, গ্রামার কি একদমই পারে না? সে কিছু তো পারে। এখন একটা বিষয় যদি তার নলেজ থাকে, সে যদি 250 ওয়ার্ডটা ফিল আপ করে দিয়ে আসে, চলে আসে, বিলিভ ইট অর নট, সর্বনিম্ন তার 5.5 স্কোর আসলো। এখন যদি গ্রামার ডেভেলপ করে আরো 0.5 বাড়বে, যদি ভোকাবুলারি ভালো হয় আরো 0.5, তাহলে কত হলো তার? 6.5 হয়ে যাচ্ছে। কোয়েশন করে যখন আপনি বলবেন, স্যার আপনি এত রিস্ক নিয়ে কিভাবে বললেন যে শুধু টাস্ক অ্যাচিভমেন্ট ঠিক হয়ে গেলে 5.5? টাস্ক অ্যাচিভমেন্টে তো 2.25 মার্কস, তাহলে আপনি 5.5 কিভাবে নিশ্চিত হইলেন? এটা হচ্ছে কি ট্রেনের মাথা। টাস্ক অ্যাচিভমেন্ট যদি ভুল করেন আর বাকি যেগুলো কারেক্ট করেন, কোনো লাভ হবে না। আপনি 100 ওয়ার্ড লেখছেন 250 ওয়ার্ডের মধ্যে, এক্সামিনার আপনাকে 2, 3, 2.5 দিলে কিছু বলার থাকবে না। টাস্ক অ্যাচিভমেন্ট প্রথম শর্ত, মার্কস তার 25% হলো পাওয়ারফুল সে। এটা উদাহরণ আমি কিভাবে দিই প্রায় সময়, ট্রেনের উদাহরণ। নতুন করে একটা উদাহরণ দিই কিভাবে, মাথা আর ঠ্যাং, দুইটা ঠ্যাং যদি আপনি একত্রিত করেন, মাথার থেকে ওজন বেশি হয়ে যাবে। কিন্তু ঠ্যাং কাটলে মানুষ বাঁচে, মাথা কাটলে মানুষ বাঁচে? তো ওজন দিয়ে সবসময় হবে না তো, মাথা কাটলে মানুষ বাঁচবে না। তো টাস্ক অ্যাচিভমেন্টটা হচ্ছে কি ব্রেইন, মাথা। টাস্ক অ্যাচিভমেন্ট ভুল মানে বাকি সবগুলোই ভুল। টাস্ক অ্যাচিভমেন্ট কারেক্ট মানে এক্সামিনার এখন বাকিগুলো চেক করবে, আদারওয়াইজ বাকিগুলো চেকই করবে না, কিচ্ছু করার নেই। সো সহজ ভাষায় চিন্তা করেন, একটা রাইটিং টাস্ক 2 আমরা যদি লিখি, 250 ওয়ার্ড লিখবো, 4টা প্যারাগ্রাফে লিখবো, বিষয়ের বাইরে যাব না। এখন বিষয়ভিত্তিক নলেজটা যার আছে, গ্রামার কি বলেছিলাম 5টা গ্রামার আমরা ভালো করে প্র্যাকটিস করবো, এটা দিব। ভোকাবুলারি সেকশনে কোনো টেনশন নাই, আপনাদেরকে আমি শর্ট লিস্ট করে দিয়ে দিয়েছি, বেছে বেছে আমি সময় নিয়ে দিয়েছি। 3 বছর আমি 70টা ওয়ার্ড কালেক্ট করেছি। ওয়ার্ড কি আমি বানাইতে পারবো? আমার বাবার দাদার ক্ষমতা আছে? ইংলিশ ওয়ার্ড কি বানানো যায়? যায় না, কিন্তু এগুলো সিলেক্ট করেছি আমি। সিলেক্ট করতে আমার সময় গেছে, আমি কাউকে কপি মারি নাই, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে কোন ওয়ার্ডগুলো বেশি রিপিটেডলি ইউজ করা যায়, গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। এই ওয়ার্ডটা এমন কোনো টপিক নেই যেটাতে যায় না, তাহলে এটার বদলে আপনি একটা ভালো ওয়ার্ড শিখেন, রিমার্কেবল, ক্রুশাল আছে, এগুলো শিখেন, এসেনশিয়াল আছে। রাইটিং কখনো কঠিন বলা যাবে না। হ্যাঁ, রাইটিং এ 9 পাওয়া যাবে না, 6.5 পাওয়া যাবে, 6.5। লেটেস্ট শাফি 7 পেয়েছে রাইটিং এ, কেন পাইলো? তার স্কিল আছে, তারা দেখছে
তার বিষয়ভিত্তিক না। আমি একদিন মনে একটা রাইটিং দেখছিলাম, একটু লেখে কম, একটু দূরে দূরে সরে সরে থাকে আর কি, কিন্তু তার লেখা, সে কিন্তু আমার স্ট্রাকচার ফলো করে না, সত্য বলতে আমার স্ট্রাকচার ফলো, সে তার নিজের স্ট্রাকচার ফলো করেছে। সে নিজের স্ট্রাকচার বলতে ঘুরে ফিরে সে কেমব্রিজের গাইডলাইনটাকে ফলো করেছে। সে জানে যে গ্রামার চেঞ্জ করতে হবে, সে জানে অ্যাডভান্স ভোকাবুলারি দিতে হবে। ছোট ছেলে, বড় বড় স্টুডেন্ট, একদম ভালো ভালো স্টুডেন্ট কিন্তু রাইটিং এ 7 এত সহজে অর্জন করতে পারে না। আমরা এত বড় বড় কথা বলতেছি, 7 যে সবসময় দিয়ে দিবি এটার ওয়ারেন্টি নাই, সে পেয়েছে। কারণ কি? তার বিষয়ভিত্তিক নলেজ এবং যুক্তি উপস্থাপন করার স্টাইলটা খুবই ভালো। আর আপনারা খাতা দিলে দেখা গেছে লেম লজিক দিয়ে দিতেন, একদম লেম, সেই লেভেলের লেম, মানে যুক্তিও অজ্ঞান, মানে জ্ঞান হারিয়ে ফেলবে। আপনার যুক্তি দেখে যে অরিজিনাল যে যুক্তিও অজ্ঞান হয়ে যাবে। মানে জোর করে একটা জিনিসকে অবাস্তবকে বাস্তব বলে প্রকাশ করে দিচ্ছেন। আপনারা যদি মনে করেন যে আইএলটিএস শুধুমাত্র ইংলিশ পরীক্ষা, এটাই হচ্ছে কি আপনাদের সবচেয়ে বড় ভুল। আইএলটিএস ইংলিশ পরীক্ষা না, আইএলটিএস নলেজ টেস্ট। এখানে কমন সেন্সের পরীক্ষা আছে। এখন বলবেন স্যার কিভাবে? ওই যে বিষয়ভিত্তিক নলেজ আপনার নাই। যদি শুধু ইংলিশ পরীক্ষা হইতো তাহলে হাই স্কুল কলেজের মতো তো মার্কস দিতে, আপনাদের বলতে হাই স্কুল কলেজে তো একসময় আপনি 10-এর মধ্যে 10 পান নাই, এখন মনে মনে বলতে ইস পরীক্ষাটা যদি এরকম হইতো তাহলে এখন তো অন্তত ভালো মার্কস তুলতে পারতাম। এখন এসে দেখলেন যে ওইটা তো নাই, মিস করতেছি, এখন তো আর কঠিন হয়ে গেল। কারণ এখানে আপনাকে ক্লাইমেট চেঞ্জ নিয়ে লিখতে হচ্ছে, আপনাকে ক্রাইম নিয়ে লিখতে হচ্ছে, আপনাকে ফ্যামিলি নিয়ে লিখতে হচ্ছে, স্পোর্টস নিয়ে লিখতে হচ্ছে, মিউজিক নিয়ে লিখতে হচ্ছে। তাহলে এই বিষয়ভিত্তিক নলেজটা আপনি আগে অর্জন করেন না, এখনো করছেন না। স্যাম্পল আনসার পড়বেন। আমার বই পাশাপাশি মক্করের একটা বই রাখবেন, প্রশ্ন বেঙ্গন, যে মক্করের বই থেকে কোনো সময় প্রশ্ন রিপিট করে, শুধুমাত্র স্যাম্পল আনসার পড়ার জন্য। স্ট্রাকচার আপনি আমারটা ফলো করেন, একটা স্ট্রাকচার 10 জনেরটা ফলো করবেন, একজনেরটা ফলো করেন। আমারটা স্কোর আসতে সেই জন্য আমি বলতেছি, যদি অন্য কেউ শিখে থাকেন আমি বলবো ফলো করেন, তবে অথেন্টিক হতে হবে। মার্কেটে ভাই ব্রাদার্সের অভাব নেই। আপনাকে 4.5-এর টেমপ্লেট দিয়ে বলবে এটা 6.5-এর, আপনি তো বলবেন ওয়াও 25,000 টাকা খরচ করে পেয়ে গেছি। 25,000 টাকা আমার গ্রামে আছে তো, 25,000 টাকা খরচ করে শুধুমাত্র রাইটিং এর টেমপ্লেট কেনার জন্য। তো এগুলো তো ইউটিউবে আছে, এগুলো তো ইয়েতে আছে, আপনার চ্যাট জিপিটি আছে। চ্যাট জিপিটি এখন ভাতিজা ফ্রিতে দিচ্ছে সবকিছু, তো আপনি স্যারদেরকে টাকা দিচ্ছেন। দ্যাটস দ্য পয়েন্ট। সো থিঙ্ক ইজি। আপনার নলেজে যদি বিষয়ভিত্তিক নলেজ না থাকে, যেমন বই পড়ার উপকারিতা যদি আপনি না জানেন, কি আমাদের এখন তো আপনি লিখতে পারবেন না। ইংলিশ তো শিখে ফেলবেন আপনি, গ্রামার তো আপনি জানেন। ইফ যদি এটা করা হয়, এটা তাহলে যদি তো বুঝলাম, যদি বই পড়া হয়, ইফ চিলড্রেন অর ইফ উই রিড বুকস রেগুলারলি, কি হবে বলেন? উই উইল বি এবল টু লার্ন নলেজ অন ভেরিয়াস টপিকস। পরবর্তী লাইন চিন্তা করেন যে যদি নলেজ অর্জন করি তাহলে আমাদের লাভ কি হবে? উই ক্যান বিল্ড এ প্রপার ক্যারিয়ার। দ্যাটস কল্ড কোহেশন। রাইটিংটাকে সিম্পল মনে করলে সিম্পল, আর জাবরা মনে করলে জাবরা, কিচ্ছু করার নেই। ডিপেন্ডস অন হাউ ইউ টেক ইট। আমার লাইফে আমি সবচেয়ে সহজ পেয়েছি রাইটিং। রাইটিংয়ে আমাকে স্কোর কম দিবে না কেউ, ইনশাল্লাহ। কেন কম দিবে না? কারণ আমি রাইটিংটাকে প্যাশন হিসেবে নিয়েছি। বললাম না, বই পাবলিশ হওয়ার আগে 180টা হইলে, বই পাবলিশ হওয়ার পরে অলরেডি 1 বছরে আরো 100টার উপরে স্যাম্পল আনসার হয়ে গেছে। এখন বইতে অ্যাড করলে তো বই তো বড় হয়ে যাবে। আমি তো চাইলে শীট একটা নিতে পারি, ফিক্সড শীট, প্রত্যেক ক্লাসে এই শীট থেকে পড়াবো, পারি না? আমি নিচ্ছি কেন? আপনি বলতে পারেন যে বেটা তো আনস্মার্ট, নিয়ম কিছু জানে না, শীট নাই, বিট নাই, গুগল থেকে প্রশ্ন আমাদের ক্লাসের সবাই সামনে নিয়ে আসে, রাইটিং করে। আমার লাভ হচ্ছে, আপনার লাভ না হোক, আমার তো লাভ হচ্ছে, আমার স্যাম্পল আনসার বাড়তেছে। একসময় আমি এটা পিডিএফ করে মানুষকে দিতে পারবো, সম্পূর্ণ জিনিসগুলো যদি পিডিএফ করে দিতে পারবো, আবার বইতে ইনক্লুড করতে পারবো। 2 নম্বর জিনিস হচ্ছে কি, আমি যে এই যে একটা বিষয় সম্পর্কে আমার নলেজ হচ্ছে, রাইটিংটা জীবিত আছে। আমাকে এখন বলেন যে কোনো একটা টপিকের উপর আমি 6.5 আনসার অনায়াসে লিখে দিতে পারবো আপনাদের জন্য। আমার জন্য আমার টার্গেট একটু হাই, আমি চেষ্টা করবো একটু ভালো লেখার জন্য। আপনাদের জন্য যখন লিখবো তখন আমি লিখবো একটু, কারণ আপনারা গরিব আমার মতো, তো গরিবকে আমি আসলে এমন কিছু দেওয়া উচিত না যেটা সে ক্যারি করতে পারে না। সো রাইটিং এর বিষয়টা মনে রাখবেন। রাইটিংটাকে কখনো জটিল করা যাবে না। এর বাইরে কিচ্ছু নাই রাইটিং সম্পর্কে, এর বাইরে কোনো এক সিঙ্গল কথা নাই যে কারো সাইড টক কিছু আছে, যেমন ফ্রেজ এন্ড ইডিয়মস রাইটিং এ দিলে মার্কস কেটে যায়, এগুলো কানে দিবেন না, কানে দেওয়ার দরকার নেই। রাইটিং এ প্রোনাউন দিলে বলে মার্কস কেটে দেয়, হি শি লেখলে মার্কস কেটে দেয়, এগুলো কানেই দিবেন না, এগুলো সব অযৌক্তিক কথাবার্তা। এরপরে আপনার যেটা জানা উচিত সেটা হচ্ছে কি, রাইটিং টাস্ক 1 কয় প্রকার, টাস্ক 2 কয় প্রকার, 1 কয় প্রকার, এগুলো তো দেখবেনই ক্লাসের মধ্যে, দেখা যাবে না? যাবে। কিন্তু রাইটিং টাস্ক 2 যত প্রকারই হোক, লেখার ক্ষেত্রে মার্কিংটা এটাই। আপনাকে এগ্রি রিজেক্ট জিজ্ঞেস করেছে, আপনি এগ্রি নাকি রিজেক্ট, আপনি এগ্রি করে প্রমাণ করবেন কেন এগ্রি।
আপনাকে বলেছে বোথ ভিউজ ডিসকাশন করেন এবং আপনি কোন সাইড নেবেন বলেন, আপনি বোথ ভিউজ নিয়ে দুইটা সাইড দিয়ে ব্যাখ্যা দিবেন, আপনার অবস্থান ক্লিয়ার করবেন, কিন্তু লিখতে হবে এই স্টাইলে, মার্কস দিবে এটার উপরে। এখন এটার উপরে যে মার্কস দিবে এটা কিন্তু আপনাকে জানতে হবে। কিভাবে জানবেন? এই দেখেন স্পষ্ট করে লেখা আছে, মক টেস্ট স্টুডেন্টরা দেয়, আনফরচুনেটলি মক টেস্ট দেয়, কিন্তু মক টেস্টের খাতার পিছনে কি লেখা আছে চেকই করেন। আইএলটিএস পরীক্ষা দিবে, রাইটিং এ খারাপ করবে না তো কি করবে? যান আপনি এই পেজটা নিয়ে আপনার আইএলটিএস এর 100 জন স্টুডেন্টকে জিজ্ঞেস করে, ভাইয়া বলতো পিছনে কি লেখা আছে, বলতে পারবে না, তাহলে সে আইএলটিএস রাইটিং এ মার্কস পাবে কিভাবে বলেন আমাকে? তার তো জানা উচিত ছিল এখানে কি লেখা আছে, সে তো দেখতে পাচ্ছে পার্সিয়াল দিচ্ছে, মক টেস্ট দিচ্ছে, লেখা আছে না এখানে? অত্যন্ত ভয়ঙ্কর জিনিস লেখা আছে এখানে। কি লেখা আছে বলি আমি। প্রথমে 4টা মার্কিং ক্রাইটেরিয়ার বক্স দিয়ে দিয়েছে, কোন অংশে, ওই যে বললাম যে টাস্ক, রেসপন্স, কোহেশন, কোহেরেন্স, লেক্সিক্যাল রিসার্চ, গ্রামার, প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা করে মার্কসের আছে, দুজন এক্সামিনার। এর নিচে কি লেখা আছে দেখেন, আন্ডার লেংথ, অর্থাৎ আপনার লেখাটা কি 250 ওয়ার্ডের নিচে হয়েছে কিনা, তার মানে আপনি যদি আন্ডার লেংথ অর্থাৎ 250 ওয়ার্ডের কম লিখেন ধরা খাবেন, বুঝাই যাচ্ছে। নাম্বার অফ ওয়ার্ডস, মোট কত ওয়ার্ড লিখছেন, তার মানে অনেকে জিজ্ঞেস করে না স্যার ওয়ার্ড কি গণবে, না গণলে এটা এই অপশনটা কোথা থেকে আসলো, কিভাবে গণবে এটা আমরা জানি। পেনাল্টি, পেনাল্টি মানে হচ্ছে মিস কত ওয়ার্ড দিয়েছেন, কত ওয়ার্ড মিস দিয়েছেন আপনি, পেনাল্টি, বুঝতে পারছেন? আচ্ছা, অফ টপিক, এই যে আসেন আরেক জায়গায়, অফ টপিক। আপনাকে বলছিলাম না যে টপিকের বাইরে যাবেন না, তো অফ টপিক সে বুঝবে কিভাবে? স্বাভাবিক, আপনাকে প্রশ্ন করলো আম নিয়ে, আপনি লিখতেছেন যে আম নিয়ে, বুঝবে না কেন? আর এক্সামিনার তো আমার মতো মানে এই অলিগলির ভাই ব্রাদার্স না, ভাই ব্রাদার্স না তো, এরা তো ওয়েল ট্রেইনড এবং অরিজিনাল ট্রেইন, ফেক ট্রেইন না। অনেকে তো আছেন, আমি তো অনেককে চিনি, আমার পরিচিত আইএলটিএস ট্রেনার, ক্যামব্রিজ সার্টিফাইড নিচে লিখে দিয়েছে, কে চেক করবে কে ক্যামব্রিজ সার্টিফাইড? আরে ক্যামব্রিজের উচ্চারণ মানে ক্যামব্রিজের স্পেলিং তো অনেকে ভুল করে, সে ক্যামব্রিজ সার্টিফাইড বলে ফেললো। অফ টপিক মানে কি, টপিকের বাইরে লেখা যাবে না। অফ টপিক যদি লেখেন তাহলে কত ওয়ার্ড লেখছেন সেটা কিন্তু সেখানে করতে পারে, অথবা লেখছেন কিনা সেটা বলতে দিয়ে দিবে। মেমোরাইজড, মুখস্থ কতটুকু লেখছেন দেখেন, কতটুকু ভয়ঙ্কর ইনফরমেশন দেওয়া আছে। অর্থাৎ আপনি মুখস্থ লিখলে মার্কস কাটা খাবেন, এখন মুখস্থ সে বুঝবে কিভাবে? এই আসেন টেমপ্লেটের ভয়াবহতা। আপনার টেমপ্লেট দিচ্ছেন, পানি আর তেল মিশাইলে কি মিশবে? মিশবে না। তো আপনি যে অমুক সাইড থেকে 100 ওয়ার্ড আর আপনার নিজের থেকে 150 ওয়ার্ড লিখলেন, এক্সামিনার পরে তো বুঝে ফেলবে এই লাইনগুলো এরকম আর এই লাইনগুলো এরকম কেন, বুঝবে না? সেদিন বললাম না যে আপনি একটা জামা বানাইছেন, পুরুষের জামা, কিন্তু হাতা একটা দিয়ে দিয়েছেন বেখেলে, মানে মেয়েটা যে মেয়ে বানাইছে সে বানাইতে ভুলে গেছিল যে ছেলের কাপড় বানাচ্ছে, শুধু হাতাটা বামা মানে মহিলাদের ডিজাইন দিয়ে দিয়েছে, যে কেউ বুঝতে পারবে। টেমপ্লেট কখন ইউজ, সম্পূর্ণ লেখা হতে হবে আপনার এ টু জেড। এলিজিবল মানে যোগ্য ওয়ার্ড। এখন আমি আপনাদেরকে বলি, অনেকে 300 ওয়ার্ড লেখার পরেও মার্কস পায় না, এটা কারণ হচ্ছে কি 300 ওয়ার্ড লিখলেও তার যোগ্য ওয়ার্ড হয় হচ্ছে কি 150 ওয়ার্ড। তাহলে একজন আইএলটিএস এর রাইটিং এর একজন স্টুডেন্ট রাইটিং পারে না বলতে বলতে চিল্লাইতে তার চাপা নষ্ট হয়ে গেল, অথচ সে আইএলটিএস এর ফাইনাল পরীক্ষার পেজে কি লেখা থাকে সেটা জানে না। এটা একটা ভয়াবহ জিনিস না? তাহলে যে টেমপ্লেট আপনি খুঁজবেন, টেমপ্লেটে যে খোঁজা উচিত নাই সেটা তো বলে দিল, অফ টপিক প্লাস মেমোরাইজড। আপনি যখন কারো টেমপ্লেট মুখস্থ করবেন, টেমপ্লেটটা কি বুঝেন তো? অনেক আছে না যে কিছু ওয়ার্ড সারে দিয়ে এখান থেকে আপনি ফিল আপ করে দেন, কেন এত কঠিন? এটা তো আরো কঠিন। একটা নতুন জামা বানানোর চেয়ে, আমি একজন টেইলরকে জিজ্ঞেস করলাম, একটা নতুন জামা বানানোর চেয়ে একটা পুরাতন জামাকে সাইজ রিসাইজ করতে গিয়ে কষ্ট হয় তাদের বেশি। অর্থাৎ জামাটা অলরেডি বানানো আছে, এটাকে রিসাইজ করতে গিয়ে তাদের কষ্ট হয় বেশি, তাহলে নতুন জামা বানাতে দিতে আরো ভালো। ঠিক আপনি আরেকজনের রাইটিংটাকে কপি করবেন, মানে তারটাকে ফিল আপ করবেন, এর চেয়ে ভালো হয় না যে নিজে সম্পূর্ণ লেখা? 5.5 দরকার, কারো কাছে যাবেন, 5.5 পর্যন্ত এমনিতেই পাওয়া যায়, জাস্ট কয়েকটা লেকচার ফলো করেন এমনিতেই পারবেন। এ হচ্ছে রাইটিং এর হিস্ট্রি। এখন রাইটিংটা ভালো করতে হলে আপনাকে স্যাম্পল আনসার পড়তে হবে। কোথায় থেকে পড়বেন সেটাও বলে দিচ্ছি আমি, কয়েকটা সোর্স আছে। সোর্স নম্বর 1, রাইটিং এর বই আছে কারো কাছে? রাইটিং এর বই আছে, দেখি ঠিক স্পিকিং বইটা একটু দেখি। দিস ইজ নট মার্কেটিং, ইটস এ পার্ট অফ অ্যাডভাইস। আপনার এটা আপনার ব্যক্তিগত বিষয়। আমি কিন্তু আমার এর চেয়ে ভালো বই অবশ্যই আছে। এখন যাদের টার্গেট 6.5 রাইটিং এর জন্য আপাতত আই থিঙ্ক স্ট্রাকচারাল নলেজ নেওয়ার জন্য, মানে রাইটিংটা কিভাবে লিখতে হবে
উইথ স্যাম্পল আনসার। আমি মনে করি রাইটিং এর জন্য এটা বেস্ট, কারণ এখানে রাইটিং এর পাশাপাশি কিন্তু গ্রামারটা দেওয়া আছে, প্লাস গ্রামারটা অ্যাপ্লাই কিভাবে করবেন সেটাও দেওয়া আছে। 6.5 এর জন্য আলহামদুলিল্লাহ না, আমি বলছি না এটা বেস্ট বই, কিন্তু এটা বলতেছি 6.5 এর জন্য। আমাদের তো বেশিরভাগ স্টুডেন্ট এরকম এই টার্গেটই থাকে, তাই না? তাহলে এখানে গ্রামার সহ দেওয়া আছে। আর এটাতে স্পিকিং আর রাইটিং কিন্তু একই জিনিস, এটা কি জানেন? স্পিকিংটা মুখে বলতে হয়, রাইটিংটা লিখিত দিতে হয়, কিন্তু কন্টেন্ট সেম। উভয়তে কিন্তু গ্রামারের মার্কস আছে, উভয়তে কিন্তু ভোকাবুলারিতে মার্কস আছে। একটা মুখে বলবেন তাই উচ্চারণে মার্কস আছে, আর একটাতে কোহেশন কোহেরেন্সে মার্কস আছে, স্পেলিং এ মার্কস আছে। আবার এখানে কিন্তু ভোকাবুলারি দিয়ে দিয়েছে, রাইটিং স্পিকিং এর জন্য ভোকাবুলারি, ফ্রেজ, কানেক্টরস এগুলো দেওয়া আছে। তাহলে সোর্স নম্বর 1। সোর্স নম্বর 2 হচ্ছে কি, কেমব্রিজের বই আছে না, এই যে কেমব্রিজের বইটা দেখতে পাচ্ছেন, কেমব্রিজের বইয়ের লাস্টের দিকে দেখবেন স্যাম্পল আনসার দেওয়া আছে। এই স্যাম্পল আনসারগুলো বেশিরভাগ কে লেখছে? স্টুডেন্টরাই। দেখেন 5 ব্যান্ডের আনসার। এখন কেন 5 দিল, এখানে একটা ব্যাখ্যা দিয়ে দিয়েছে। কেন একে 6 দিল, একটা ব্যাখ্যা দিয়ে দিয়েছে। এগুলো যদি পড়েন তখন ভুয়া যে মক টেস্টে যে ভুয়া মার্কিং দেয় সেটা ধরতে পারবেন। বলবেন এত খারাপ লেখার পরেও 5.5 দিয়ে দিল, আর আমি এত ভালো লেখলে আমাকে 5ও দেয় না। বুঝতে পারছেন? সো এই বইয়ের লাস্টের, প্রত্যেকটা বইয়ের লাস্টে স্যাম্পল আনসার দেওয়া আছে, স্টুডেন্টরা লিখছে, সেটা কিন্তু ফলো করবেন। আরেকটা করবেন হচ্ছে কি, আপনি ওয়েবসাইট আছে, দেখি তো ওয়েবসাইট এখানে থাকার কথা। ওয়েবসাইটের লিস্ট এই যে ওয়েবসাইট আছে দেখেন, ieltslist.com, ieltsmentor.com, writing9, এগুলোতে স্যাম্পল আনসার প্রচুর। এই দুটাতে, এইটার থেকে এই দুটাতে স্যাম্পল আনসার বেশি, জাস্ট স্যাম্পল আনসার পড়বেন। তারপরে মক্করের রাইটিং এর বইটা রাখবেন শুধুমাত্র প্রশ্ন ব্যাংক। একটা প্রশ্ন ব্যাংক দরকার তো, তখন আমি আপনাকে বললাম যে কালকে রাইটিং লিখে নিয়ে আসেন, প্রশ্ন ব্যাংক কোথায় পাবেন? ওই মক্করের বই থেকে লিখে নিয়ে আসবেন। মক্করের বইতে একটা বিশেষত্ব আছে, নিচের দিকে সে আইডিয়াগুলো, নিচে খুব সুন্দর করে আইডিয়াগুলো উল্লেখ করেছে, মানে কি কি আইডিয়া ব্যবহার করেছে। তার বইটা পড়বেন আইডিয়ার জন্য আর প্রশ্ন পাওয়ার জন্য। কোন স্টুডেন্ট যদি 300 প্রশ্ন পড়ে, আপনাদেরকে আমি এলোমেলো কিছু বক্তব্য দিচ্ছি আর কি, কোন ব্যক্তি যদি 300টা প্রশ্ন শুধু পড়ে, তাও তার রাইটিং উন্নতি হবে। কেন? কারণ আপনি প্রশ্ন পড়ছেন, আপনার ভিতরে একটা আগ্রহ জন্মবে, এই প্রশ্নটা তো প্রচুর কঠিন, অন্তত আমার সাথে তো আলোচনা করবেন, অন্তত বলবেন স্যার এটা একটু লিখে দেন, বা এটা নিয়ে একটু কিছু বলে দেন। আগ্রহ জন্মবে না আপনার ভিতরে? কারণ রাইটিং এমনও কিছু প্রশ্ন আপনার চোখের সামনে পড়বে, এটা যে মাথা কাজই করবে না। তাহলে আপনি যদি প্রশ্ন বেশি বেশি পড়েন, অভিজ্ঞতা বাড়বে। আমি প্রত্যেক স্টুডেন্টকে বলি, আপনি অন্তত 300 প্রশ্ন পড়েন, 300টা প্রশ্ন পড়েন, শুধু প্রশ্ন পড়েন। কারণ আইএলটিএস রাইটিং এর প্রশ্ন রিপিট হয়, এটা সত্য কথা। মক্করের বই থেকে প্রায় সময় চলে আসে। সো আপনাদেরকে সোর্স দিয়েছি, এগুলো ফলো করেন। আপনি আমার স্পিকিং রাইটিং এর বইটা ফলো করতে পারেন, আপনার ইচ্ছা, বাধ্যতামূলক না। তারপরে মক্করের বইটা রাখেন। তারপর হচ্ছে এই ওয়েবসাইট আছে, অবসর সময়ের স্যাম্পল আনসার পড়েন। এই writing9.com এ একই প্রশ্নের কয়েক ব্যান্ডের আনসার দেওয়া আছে, 7, 7.5, 6, 6.5, আপনার যেটা ইচ্ছে সেটা দিয়ে করতে পারেন। সবগুলো পড়েন, দেখেন, বুঝেন, সমস্যা কি। মাঝে মাঝে অনেক কঠিন টপিক আসে। সো আইডিয়া যেটা, এটা কোনো ডিসকাউন্ট দেওয়া যাবে না। আইডিয়া নিজস্ব, পৃথিবীতে কোনো ক্লাস নাই যে আইডিয়া শেখানো হয়। আইডিয়া কিভাবে শিখাবো? কয়টা শিখাবো আপনাকে? 1000? এখন 1000টা শিখাইলাম, 1001 নম্বরটা চলে আসলো, তো তোমাকে গালি দিবেন। এটা ভালো আপনার স্যাম্পল আনসার নিজে নিজে পড়েন, স্বাধীন থাকেন। রাইটিং কঠিন বলা যাবে না। রাইটিং কঠিন বলার আগে দুইটা জিনিস ঠিক করে নেন, ভোকাবুলারি এন্ড গ্রামার। এটা আপনার নিজের হাতে। ভোকাবুলারি শিখতে হলে কোন ইউনিভার্সিটিতে পড়তে হয়? ভোকাবুলারি ডেভেলপমেন্ট করতে হলে কোন ইউনিভার্সিটিতে পড়া উচিত? কোন ইউনিভার্সিটির স্টুডেন্ট হওয়া উচিত? অক্সফোর্ড, হার্ভার্ড, ঢাকা ইউনিভার্সিটি, উগান্ডা ইউনিভার্সিটি, এএসপি ইউনিভার্সিটি? কোন ইউনিভার্সিটি না, আপনার নিজের বাড়ির ইউনিভার্সিটি হলে হবে। শব্দ অর্থ আপনাকে নিজে শিখতে হবে। আমি তো শর্ট লিস্ট করে দিয়েছি, এখানে আছে না, শর্ট লিস্ট করে দেওয়া আছে না স্পিকিং বইতে। ভোকাবুলারি শিখবেন, গ্রামার 5টা আইটেম জাস্ট, এইটাও কিন্তু রাইটিং বইতে দেওয়া আছে। প্লাস আমি তো পড়াবো, বাকি তো রয়ে গেছে। সো আপনি সব জানেন, তারপরেও খারাপ করতেছেন, কিচ্ছু করার নেই।